নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম প্রবীর প্লাসের আরও একটা নতুন অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আমাদের পাশে থাকছেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। যাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল রঙে সাবস্ক্রাইব লেখা অংশটিতে একবার টাচ করে বেল আইকনটা টাচ করে দিন, তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে। দেখুন, অভিষেকের কামব্যাক হলো। আপনারা দেখলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কামব্যাক করলেন রাজনীতিতে, তৃণমূলে। সংগঠনের রদবদলের সঙ্গে সঙ্গে তার এই কামব্যাক মানুষ বা তৃণমূলের যারা কর্মী তাদের মধ্যে একটা উচ্ছ্বাস এনে দিয়েছে। দীর্ঘদিন দলীয় কর্মসূচিতে দেখা না যাওয়ায় একটা গুঞ্জন উঠেছিল বাংলার রাজনৈতিক মহলে। যদিও চোখের চিকিৎসার কারণে অভিষেক যে সাময়িক অন্তরালে থাকবেন সেটা তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন একসময়, তবুও কোনো কোনো মহল থেকে অভিষেকের অন্তরালে চলে যাওয়াটাকে অনেকেই মমতা বনাম অভিষেক বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। তখনও অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নিয়ে মুখ খোলা হয়নি, ফলে একটা তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছিল। আমরা অবশ্য তখনও বলেছিলাম যে পিসি ভাইপোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, ছিলও না, কিন্তু কিছু কিছু বিষয়ে তাদের দ্বিমত ছিল। কোনো চির বা ফাটল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেই, আমরা দৃঢ় গলায় বলেছিলাম এনকে ডিজিটালে। অনেকেই মহারাষ্ট্রের শিন্ডের সাথে তুলনা টেনে বলেছিলেন বেশ কিছু বিধায়ক নিয়ে বিজেপির সমর্থনে মমতা ব্যানার্জির সরকারকে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেদিনও বলেছিলাম এগুলো স্রেফ 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 গালগপ্প। আজও সেই কথাই বলছি। সংগঠনে রদবদলের সাথে সাথেই ক্ষমতার ভরকেন্দ্রেরও কিন্তু একটা বদল ঘটে, এটাই স্বাভাবিক। দলীয় পদ বা দায়িত্ব কখনো চিরস্থায়ী হয় না। তৃণমূলেও সাংগঠনিক রদবদলের সাথে সাথে বেশ কিছু চোখে পড়বার মতো চেঞ্জ আমরা দেখলাম। দীর্ঘদিন পরে অনুব্রত মণ্ডল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন ভেটারেন নেতারা সংগঠনে তাদের একাধিপত্য কমে গেল। অরূপ রায় পূর্ণ মর্যাদা ফিরে পেলেন। বলা যায় তৃণমূলের বেশ কিছু পুরনো নেতাদের আবার সংগঠনের দায়িত্ব পেতে যেমন আমরা দেখলাম, তেমনই দেখলাম বেশ কিছু পুরনো নেতাদের দায়িত্ব কমে যেতেও। অনুব্রত মণ্ডল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা আগেই বলেছি, কিন্তু একটা পরিবর্তন ভীষণভাবে তৃণমূলকে নাড়িয়ে দিয়েছে, সেটা হলো অরূপ বিশ্বাসের ক্ষমতার হ্রাস। হ্যাঁ, অরূপ বিশ্বাসের ক্ষমতা খানিকটা হ্রাস করা হয়েছে। দলের মিডিয়া সেলের দায়িত্ব ছিল অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস থেকে। অভিষেক ব্যানার্জি রাজনীতির ময়দান থেকে আড়াল হতেই সেই দায়িত্ব বা ভরকেন্দ্র চলে যায় অরূপ বিশ্বাসের কাছে। তার অফিস থেকেই নির্ধারিত হতো কোন চ্যানেলে কোন মুখপাত্র যাবেন, ইত্যাদি ইত্যাদি। গুরুত্বপূর্ণ কয়েকজন মুখপাত্র তখন বাদও পড়েন উল্লেখযোগ্যভাবে। অত্যন্ত সুবক্তা হিসাবে পরিচিত ঋজু দত্ত বাদ পড়েন, অরূপ চক্রবর্তীরা মুখপাত্রের তালিকা থেকে বাদ পড়ে যান। কার্যত মিডিয়া সেল গুরুত্বহীন হয়ে পড়ে ভালো ভালো বক্তার নাম বাদ পড়ে যাওয়ায়। আসলে যে কোনো দলের মিডিয়া সেল হলো দলের মুখ। তাদের মাধ্যমেই দলের লাইন পরিষ্কার হয়, সাধারণ মানুষের কাছে লাইন বোঝা যায়, যারা দলের কর্মী তারা বুঝতে পারেন। মিডিয়া সেলের দায়িত্ব থেকে গুরুত্বপূর্ণ বক্তারা বাদ চলে যাওয়ায় তৃণমূলের পক্ষে জোরালো সওয়াল করবার মতো লোকজন কম দেখতে পাই আমরা, অভাব দেখা যায়। তবে অনির্বাণ ব্যানার্জি সহ কয়েকজন তৃণমূলের সমর্থক হয়ে মিডিয়া সেলের সদস্য না হয়েও লড়াইটা চালিয়ে যেতে থাকেন। তবে এর মধ্যেও চ্যানেলগুলো কিছু ভুঁইফোড়কে তৃণমূলের সমর্থক সাজিয়ে টিভি ক্যামেরার সামনে বসিয়ে রীতিমতো নাস্তানাবুদ করতে থাকে এবং গোটা তৃণমূলকেই নাস্তানাবুদ করতে থাকে। এসব এড়ায়নি কিন্তু অভিষেক ব্যানার্জির চোখে। এই ভুঁইফোড়দের কারণে টেলিভিশনে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছিল, ক্রমাগত খারাপ হচ্ছিল। আবার মিডিয়ায় কে কোথায় যাবেন এবার থেকে অরূপ বিশ্বাসের বদলে অভিষেক ব্যানার্জির অফিস থেকে ঠিক হবে, ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ঠিক হবে, আবার নতুন করে নতুনভাবে তৃণমূলের মিডিয়া সেলকে দেখা যাবে। মিডিয়াকেই এবার আবেদন করতে হবে নির্দিষ্ট একটি ইমেলের মাধ্যমে তৃণমূলের কাছে তাকে আবেদন করতে হবে। কারণ এর আগে চ্যানেল থেকে সরাসরি ফোন যেত ওই স্বঘোষিত ভুঁইফোড় বা মুখপাত্রদের কাছে। স্বঘোষিত আমি বলছি, তৃণমূলের এন্ডোর্স করা নয়। তারা যথারীতি চ্যানেলে গিয়ে বসতেন, তৃণমূলকে বিড়ম্বনার মধ্যে ফেলতেন। এবার কিন্তু তা হবে না। এবার চ্যানেলগুলোকে ইমেলের মাধ্যমে, একটা নির্দিষ্ট ইমেল আছে, সেই ইমেল আইডিতে তৃণমূলের কাছে আবেদন করতে হবে যে আমাদের কাছে বক্তা পাঠান।
তৃণমূল সিদ্ধান্ত নেবে কাকে কোন চ্যানেলে কবে পাঠানো হবে বা আদৌ পাঠানো হবে কিনা। ফলে কার্যত অরূপ বিশ্বাসের ডানা যে কিছুটা ছাটা গেল, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। বিভিন্ন চ্যানেলকে বয়কট করেছিল তৃণমূল, তবুও সেই চ্যানেল কর্তৃপক্ষ কোনো না কোনো একজনকে তৃণমূল সমর্থক সাজিয়ে ডিবেটে বসিয়ে দিত। এটা আপনারাও দেখেছেন। এবং সেই সব সাজানো তৃণমূল সমর্থকদের ব্যর্থতায় মুখ পুড়ছিল কিন্তু তৃণমূলের। এবার যেটা হলো, তাতে ক্যামাক্সিটের অফিস এবং আইপ্যাক নির্ধারিত মুখপাত্ররা ছাড়া আর কেউ তৃণমূলের হয়ে টেলিভিশনের সমর্থক হয়ে বসলে তাদের আর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে গণ্য করবে না তৃণমূল কংগ্রেস। মোটের ওপর বলা যায় একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে একটা সিস্টেমেটিক রাস্তায় চলতে শুরু করলো তৃণমূলের মিডিয়া সেল। অন্যদিকে দলের যে অতি উৎসাহী অংশ দাদার লোক দিদির লোক বলে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছিলেন, তাদের কাছেও স্পষ্ট বার্তা দেওয়া হলো যে সবাইকে তৃণমূলের লোক হিসেবে চলতে হবে, কেউ আর দাদা দিদির লোক নয়। আর সেটা সম্ভব হলো অভিষেক ব্যানার্জির পুনরাগমনের মাধ্যমে। যতদূর শোনা যাচ্ছে, দলের শাখা সংগঠনেও বড় রদবদল আসতে চলেছে শিগগিরই। যুব সংগঠনের সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন সায়নী ঘোষ, অত্যন্ত সুবক্তা। সাংসদ হওয়ার পর সায়নী ঘোষের উপরে কাজের চাপ বাড়ছিল। শোনা যাচ্ছে ছাত্র আন্দোলনের লড়াকু নেত্রী তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেতে চলেছেন। তার নাম জয়া দত্ত। সোশ্যাল মিডিয়া সেল সম্ভবত তৃণমূলের সবচেয়ে কমজোরি একটি সংগঠন। সন্দেশখালী বলুন বা আরজিকর ইস্যু, এই দুটো ইস্যুতেই বা তারপরে শিক্ষক নিয়োগে যারা হইচই হচ্ছে, এইসব ইস্যুতে মিডিয়া সেলের নিষ্ক্রিয়তা কিন্তু চোখে পড়বার মতো। সেখানেও বদল হবার কথা শোনা গিয়েছে। সব মিলিয়ে প্রতিটা দুর্বলতা কাটিয়ে নতুন করে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। 26-এর নির্বাচন এখনো প্রায় 11 মাস বাকি। অন্য রাজনৈতিক দলগুলো যখন নিজেদের মধ্যে খেয়ে ফেইতে ব্যস্ত, তখন তৃণমূল প্রায় ঘর গুছিয়েই ফেলেছে। আইপ্যাক ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা ইতিমধ্যেই ভুয়ো ভোটার খুঁজে বার করতে নেমে পড়েছে। অভিষেক ব্যানার্জি অত্যন্ত আধুনিক মনস্ক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা জানেন। সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, এই জোড়া ফলাতেই কিন্তু বাজিমাত করতে চায় তৃণমূল। অন্যদিকে প্রধান বিরোধী দল তারা এখনো রাজ্য সভাপতি কে হবে সেটাই ঠিক করে উঠতে পারেনি। বুথ স্তর পর্যন্ত সংগঠন ছড়িয়ে দিতে পারেনি এখনো। তারা ব্যস্ত আছেন হিন্দু মুসলমান বিভাজন নিয়ে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নয়নের কথা, কর্মসংস্থানের কথা, উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন করছেন। ফলে ন্যারেটিভটা কিন্তু স্পষ্ট। বাংলার মানুষ হিন্দু মুসলমানের বিভাজনের যে রাজনীতি, সেই ফাঁদে পা দেবেন, নাকি উন্নয়ন কর্মসংস্থানের আশ্বাসে তারা বিশ্বাস করবেন? আর তাতেই হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচন। বিজেপি ইতিমধ্যে 4 জন ইউটিউবারকে বিপুল অঙ্কের টাকা, শোনা যাচ্ছে 1 কোটি টাকা করে দিয়ে কিনে ফেলেছে। টেলিভিশন মিডিয়া তাদের পকেটে ইতিমধ্যে পড়া আছে। এই দিক থেকে বিজেপি তৃণমূলের থেকে বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছে। এখনকার রাজনীতিতে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব অপরিসীম। সেটা বিজেপি বুঝলেও তৃণমূলের তরফে এই ব্যাপারে বিশেষ কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে আগামী দিনে যে দেখা যাবে না, সেটাও কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে অভিষেক ব্যানার্জি যেভাবে ঘুঁটি সাজানো শুরু করেছেন, তাতে বিরোধী দল যে বেশ দুশ্চিন্তায় পড়েছে, সেটা তাদের কথাবার্তা আচার আচরণে স্পষ্ট। বিজেপির প্রচারতন্ত্রকে টেক্কা দিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ক্যামাক্সিটের অফিস। তাই মনে হচ্ছে নির্বাচনে তৃণমূলের ফিরে আসাটা নিশ্চিত হলেও মিডিয়ায় কিন্তু একটা জোরদার টক্কর হবে, জোরদার খেলা হবে। আর এটাই মাস্টার স্ট্রোক হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। আজ এই পর্যন্ত। দেখা হবে রাত্রিবেলা 8টায় একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমরা বলেছিলাম সমীক্ষা করতে গিয়ে যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং শুভেন্দু হারতে চলেছেন। অনেকেই অবিশ্বাস করেছেন, অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, প্রচুর ফোন এসছে। আমরা তার ব্যাখ্যা করব। নন্দীগ্রামে শুভেন্দু কেন হারতে চলেছেন তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব আজ রাত 8টা এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।